নমস্কার দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। সকলকে আমার অন্তরের শুভেচ্ছা। আনন্দধামের আজকের ভিডিও অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের বিষয়বস্তু হলো অবচেতন মনকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এটি আমাদের জীবনের একটি অত্যন্ত ও বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, যে ব্যাপারে আমাদের সচেতন হতে হয়। কারণ অবচেতন মনের যে প্রভাব আমাদের মনের উপরে সামগ্রিকভাবে আমাদের চিন্তা, আমাদের কর্ম, আমাদের জীবন এবং আমাদের ভাগ্যের উপরে, সেটি অনস্বীকার্য। এবং এই ব্যাপারে আমাদের যদি সম্যক একটা ধারণা না থাকে, তাহলে জীবনে সাফল্য অর্জন করা সম্ভব না, ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করাও সম্ভব না। সেটি কেমন, স্টেপ বাই স্টেপ আমি ব্যাখ্যা করতে শুরু করছি। প্রথমে বলি, আমার ফার্স্ট এপিসোডে মানুষের প্রাকৃতিক গঠন প্রসঙ্গে আমি বিশদে আলোচনা ও ব্যাখ্যা করেছিলাম। যাদের পক্ষে আমার ফার্স্ট ভিডিওটি কোনো কারণে দেখা সম্ভব হয়নি, অনুগ্রহ করে প্লিজ একটু দেখে নেবেন, তাহলে আজকের বিষয়টি, আলোচ্য বিষয়টি বুঝতে সুবিধা হবে। সেটি ছিল, সংক্ষেপে উল্লেখ করছি, সেটি ছিল যে আমাদের প্রাকৃতিক গঠন অনুযায়ী, মনের প্রাকৃতিক গঠন অনুযায়ী আমাদের মনের মধ্যে দুটি স্তর আছে। একটি হচ্ছে অবচেতন বা অচেতন স্তর, সাবকনশিয়াস স্টেট অফ মাইন্ড বা আনকনশিয়াস স্টেট অফ মাইন্ড। আরেকটি হচ্ছে সচেতন স্তর বা কনশিয়াস স্টেট অফ মাইন্ড। এবং এর সব থেকে প্রধান উল্লেখ্য বিষয় যেটি, সেটি হচ্ছে এই দুটি মনেরই অংশ, আমাদের একই মনের অংশ, কিন্তু এই দুটি স্তরের চরিত্র সম্পূর্ণ ভিন্ন রূপ, সম্পূর্ণ বিপরীতমুখী। এই দুটি বিভিন্ন চরিত্রে বা দুটি বিপরীতমুখী বৈশিষ্ট্য নিয়ে আমাদের মন কিন্তু আমাদের চালনা করে থাকে। সেই জন্য সমাজে মানুষের দ্বারা ভালো মন্দ, শুভ অশুভ সমস্ত রকম কাজ আমরা করতে দেখি। এবার আসি বিষয়টি ব্যাখ্যা করার জন্য। সেটি হচ্ছে, আমাদের একটু অদ্ভুত বিষয়ে আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে। সেটি হলো, যেমন দেখবেন, আমরা কোনটি ভালো সেটি বোঝা সত্ত্বেও সেই অনুযায়ী সবসময় কাজ করে উঠতে পারি না। আবার বিপরীতে কোনটি খারাপ তা বোঝা সত্ত্বেও আমরা তাকে থামাতে পারি না। যখনই কোনো সৎ সংকল্প নিই, তখন তা বন্যার মুখে বালির বাঁধের মতো সম্পূর্ণভাবে ধুয়ে মুছে যায়। আমরা বিভ্রান্ত ও হতাশ হই। কিন্তু এই বিষয়টি নিয়ে যদি আমরা গভীরভাবে মনন করি, সরি বা সঠিকভাবে যদি বিষয়টি নিয়ে পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যখন আন্তরিকভাবে মনকে নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হই, তখনই আমাদের অবচেতন মন থেকে ভেসে আসা, যুগ যুগ ধরে আমাদের মনের অবচেতন অংশে যে বৃত্তি, সংস্কার, চিন্তা ভাবনা যেগুলো আমরা অতীতে করেছি, সেগুলো জমে থাকে। এবং সেই জমে থাকা বৃত্তি, সংস্কারগুলো তখন উঠে এসে আমাদের এই বর্তমান চিন্তার সাথে সংঘর্ষ হয়। কখন হয়? যখন আমাদের বর্তমান মনের বর্তমান চিন্তার যে বৈশিষ্ট্য থাকবে, তার সাথে যদি আমাদের অবচেতন মন থেকে ভেসে আসা চিন্তার ছাপগুলি যদি সেই চিন্তার বিরোধী হয়, তখনই সংঘর্ষ বাধে। সেটা আমরা বুঝবো কেমন করে? তার প্রতিফলন পড়ে আমাদের মনোসংযোগে। যখন আমরা বুঝতে পারি যে কোনো কাজ করতে গেলে আমরা ঠিক মনোসংযম ঘটাতে পারছি না, মনোসংযমের ব্যাঘাত ঘটছে, তখনই বুঝতে হবে এটি তার কারণ। শুধুমাত্র এই কারণেই আমাদের মনোসংযমের ব্যাঘাত ঘটে, আমরা মনোসংযম করতে পারি না সঠিকভাবে, যার দ্বারা কার্যে সাফল্য অর্জন করতে সক্ষম হই না। এটি তার একমাত্র কারণ। কারণ আমাদের মন তো সূক্ষ্ম শরীর, তাই মনের ক্রিয়াও, মনের মধ্যে যা চলে সবই সূক্ষ্মভাবে চলে। তাই আমরা স্থূল শরীরের মতো তো দেখতে পাই না, কিন্তু দেখতে পাই না বলেই আমরা সবসময় বুঝতে পারি না যে
আমাদের ফেলিওর বা সংযমের যে অভাব ঘটে, আমাদের যে সাফল্য অর্জনে বাধা আসে, সেটার প্রকৃত কারণ কি? এইগুলি হচ্ছে প্রকৃত কারণ। ব্যাপারটা কিরমভাবে ঘটে? আমরা প্রত্যেকটি কাজই তো করার আগে একবার সেই কাজটির সম্বন্ধে চিন্তা করে নিই। প্রতিটি কর্মের উৎপত্তিস্থল হচ্ছে আমাদের মন। চিন্তার মাধ্যমে আমরা কর্মের পরিকল্পনা করি। এই যে কোনো কাজ করতে যাই, তার যে প্ল্যানিং, পলিসি ফ্রেমিং, ডিসিশন মেকিং, এই উদ্ভাবনী কাজগুলি আমাদের মনের মধ্যে হয়। শরীর তো স্থূল শরীর, শরীর তো সেই কাজ করে না, আমাদের মন সেই কাজটি করে। আমার ফার্স্ট এপিসোডে মানুষের প্রাকৃতিক গঠন প্রসঙ্গে যখন আলোচনা করেছিলাম, এটি বিশদে ব্যাখ্যা করেছিলাম। তাই মনের মধ্যে যখন আমরা কোনো চিন্তা বা ভাবনা করি, সেটা যেরকমই হোক, শুভ অশুভ, ইতিবাচক নেতিবাচক, সেটা মনের মধ্যে একটা ছাপ ফেলে যায়, একটা রেখাপাত করবেই, একটা ছাপ ফেলবেই। মনের তো আর কোনো আউটলেট নেই, সেটা তখন আমাদের সেই কম্পিউটারে অনেকটা রিসাইক্লিং বিনের মতো, সেটা মনের অবচেতন স্তরে জমা হয়ে থাকে। এবার আমরা যখন বর্তমানে কোনো সৎ সংকল্প গ্রহণ করি, মনকে শুভ চিন্তার দ্বারা নিয়ন্ত্রণের চেষ্টা করি, তখন সেই আমরা যে অতীতে যে সংকল্পগুলো নিয়েছিলাম, যে সংস্কারগুলোকে চর্চা করেছিলাম, সেগুলো উঠে আসে এবং আমাদের বর্তমান চিন্তার সাথে সংঘর্ষ হয় বিরোধী শক্তি হিসাবে। তখনই আমাদের কনসেন্ট্রেশনের ব্যাঘাত ঘটে, মনোসংযমের ব্যাঘাত ঘটে ইত্যাদি। তাই এই অবচেতন মনকে আমাদের বিশেষভাবে গুরুত্ব দিতে হয়, না হলে আমরা মনোসংযমও সফল হই না, কর্মক্ষেত্র সফল হয় না, জীবনটাই বৃথা হয়ে যায়। বিষয়টি একটি উদাহরণের সাহায্যে বোঝালে বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন, একটি বাড়িতে একাধিক ঘর আছে, তার মধ্যে একটি ঘর তালাবদ্ধ অবস্থায় বহুদিন ধরে অব্যবহৃত হয়ে পড়ে আছে। এখন সেই ঘরটি ব্যবহারযোগ্য করে তোলার চিন্তা করা হলো এবং তার জন্যে তালা খুলে ঘরের মধ্যে যে প্রবেশ করা হলো এবং ঘরটি যখন পরিষ্কার করার কাজ শুরু হলো, তখন দেখা যাবে যে অনেক দিনের জমে থাকা ধুলো, ময়লা, পোকামাকড় এগুলো সব উঠে আসবে। তখন আমরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে বা বিভ্রান্ত হয়ে কাজটি পরিষ্কার করার কাজটি বন্ধ করি, তাহলে ঘরটি কিন্তু সেই ময়লা কর্তৃ হিসেবে পড়ে থাকবে আর কোনোদিন ব্যবহারযোগ্য হয়ে উঠবে না। আমাদের অবচেতন মনটিও ঠিক তাই। আমাদের যুগ যুগ ধরে আমাদেরই মনের মধ্যে আমরা যেসব চিন্তা ভাবনা ইত্যাদি করেছি, সেগুলো তো জমে আছে। প্রত্যেকটা চিন্তায় যে বললাম মনের মধ্যে রেখাপাত করবেই, সেগুলো তখন উঠে আসে যখন আমরা বর্তমানে কোনো সৎ সংকল্প গ্রহণ করি, তার সাথে তখন সংঘর্ষ বাড়ে। এই উদাহরণের দ্বারা আমরা বিষয়টি বুঝতে পারলাম। তাই সেই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের মনে দুটি স্তর। আমরা যখনই কোনো পরিকল্পনা করব, ছোট বড় মাঝারি কোনো কর্মের কোনো সৎ সংকল্প করব, তখনই এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে যে আমাদের মনের মধ্যে কিন্তু আরেকটি স্তর আছে, যেটি সম্বন্ধে আমরা কিছুই জানি না। সেটি আবার বলছি, যে উল্লেখ করলাম, অন্ধকার মহাদেশের মতো। অতীতের কোন চিন্তা কিভাবে জমে আছে আমাদের মনের অবচেতন স্তর আমরা জানি না। সেই ব্যাপারে যদি সচেতন না হই, তাহলে কিন্তু জীবনে কোনোদিনই সাফল্যকে আমরা অর্জন করতে পারবো না। কিভাবে আমরা সচেতন হব? সেটি হচ্ছে, আমার ফার্স্ট এপিসোডেই আমি আমাদের যে প্রকৃতি গড়েছেন, কেন গড়েছেন সেই বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে উল্লেখ করেছিলাম যে আমাদের প্রকৃতি আমাদের প্রত্যেক মানুষকে প্রকৃতির একটি উন্নত মূল দর্শন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদের চিন্তা, চিন্তন ও কর্মের দ্বারা সেই দর্শনকে জীবনে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যেই আমরা প্রকৃতির দ্বারা সৃষ্টি হয়েছি, প্রকৃতির এই রাজ্যে বাস করার জন্য, বিরাজ করার জন্য। এবং সেই দর্শনটিকে প্রতিষ্ঠিত করার জন্য আমি একটি সংস্কৃত বৈদিক প্রার্থনার উল্লেখ করেছিলাম, যেটি আমাদের জীবনে প্রকৃতি দত্ত প্রাকৃতিক সেই মূল দর্শনটির সাথে সামঞ্জস্যপূর্ণ। সেই প্রার্থনাটা যদি আমরা নিয়মিত অভ্যাস করি, দিনে কোন সময় এই প্রার্থনাটি অভ্যাস করা উপযুক্ত, কতবার ন্যূনতম করা উচিত ইত্যাদি সম্বন্ধে আমি বিশদে আলোচনা করেছি আমার ফার্স্ট এপিসোডে। যাদের পক্ষে আমার ফার্স্ট এপিসোডে দেখা সম্ভব হয়নি, অনুগ্রহ করে একবার আমার ফার্স্ট এপিসোডে দেখে নেবেন, তাহলে এই বিষয়টি বুঝতে সুবিধা হবে।
কারণ আজকে সময় স্বল্পতার জন্য এটি আর রিপিট করছি না, অলরেডি তো আমি আলোচনা করেছি। অনুগ্রহ করে আমার ফার্স্ট এপিসোডটি একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয়টি বুঝতে সুবিধা হবে। এছাড়া আমি আমার থার্ড এপিসোড থেকে আমাদের মনকে নিয়ন্ত্রণ করার শাস্ত্র উপদিষ্ট যে পদ্ধতিগুলো আছে একটি একটি করে এক একটি এপিসোডে আমি ব্যাখ্যা করছি। সেই থার্ড এপিসোড থেকে আমার থার্ড এপিসোড থেকে যদি প্রত্যেকটা যে পদ্ধতির কথা উল্লেখ করেছি, অভ্যাসগুলো, সেগুলো যদি কোনোটা একটা বা একাধিক বা সবকটাই যদি আমরা সময় বার করে নিয়মিত অভ্যাস করতে পারি, তাহলে তার দ্বারা আমাদের অবচেতন মনের এই ক্লাটারগুলো যেগুলো জমে আছে, যে অশুভ বৃত্তি চিন্তা, এগুলো অতীতে আমাদের মনের দ্বারা চর্চিত অবচেতন মনের অবচেতন অংশ জমে আছে, সেগুলো দূর হয়ে যাবে। প্রথম তারা সেই বৃত্তিগুলো উঠে এসে আমাদের বর্তমান চিন্তাকে, বর্তমান কর্মকে, মনোসংযমকে ব্যাহত করবে। কিন্তু আমরা যদি আমাদের এই মনের মধ্যে সুচিন্তার আলো দিতে থাকি নিয়মিত অভ্যাসের দ্বারা প্রতিদিন, তাহলে আস্তে আস্তে আমাদের অবচেতন মনের যে অশুভ বৃত্তিগুলো, সেগুলি দুর্বলতর হবে এবং আস্তে আস্তে ক্ষীণ হয়ে একসময় ওগুলো সম্পূর্ণ আমাদের মনের অবচেতন অংশ থেকে দূর হয়ে যাবে। তখন আমাদের মন পূর্ণ সচেতনতায় পরিণত হবে, আমাদের সম্পূর্ণ মনটাই তখন সচেতন মনে পরিণত হবে এবং আমরা মনোসংযমে সফল হব এবং আমাদের কার্যেও আমরা সাফল্য অর্জন করতে সক্ষম হব, যার দ্বারা আমরা এই জীবদ্দশাতে, এই জীবনেই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারি। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আপনাদের স্বল্প পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছেন, তাদের এই ভিডিওটি কাইন্ডলি শেয়ার করবেন উইথ দ্য রিকোয়েস্ট টু সাবস্ক্রাইব, যাদের পক্ষে এই আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা কোনো কারণে সম্ভব হয়নি। অনুগ্রহ করে আমার চ্যানেলটি জাস্ট ওয়ান্স ফর অল চ্যানেল একবারই সাবস্ক্রাইব করতে হয়, তার জন্য কোনো টাকা পয়সা লাগে না। কেবলমাত্র সাবস্ক্রাইব আইকনে গিয়ে ক্লিক করলেই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যায় এবং সেক্ষেত্রে আমার পরবর্তী কোনো ভিডিও সম্বন্ধে আর ইউটিউবে গিয়ে সার্চ করার প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আমার পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে এই ভিডিওতে আপনাদের লাইকস দেবেন, আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। আর কোনোরকম কোনো প্রশ্ন যদি থেকে থাকে এই ভিডিও সম্বন্ধে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সকলের সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার সাধ্যমতো চেষ্টা করব। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সকলকে আমার অন্তরের শুভেচ্ছা। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। নমস্কার।